স্ক্রিনে থাকা ফোনটি দেখে ভাববেন না যে 4-5 বছর পর এসে আমি আইফোন 8 এর রিভিউ করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে মেইনলি কথা বলবো আইফোন এসি 3, বলতে পারেন আইফোন এসি 3rd জেনারেশন, আইফোন এসি 2022 যেটাই আপনারা বলেন। এই ফোনের বিশেষ কিছু দিক রয়েছে যেগুলো আজকের ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে মেইনলি এই ফোনের ইনডেপথ রিভিউ নয়, আজকে আমরা এই ফোনটা কি এই প্রাইস রেঞ্জে আসলে কি ভালো কিনা, প্লাস হচ্ছে এটা কি আইফোনের কোনো বোকামি কিনা, কিংবা তার এর থেকে আরো ওয়ে বেটার ফোন বানাতে পারতো, অ্যান্ড এই ফোনটা কি আপনাদের নেওয়া উচিত কিনা, মেইনলি এই সবগুলো প্রশ্নের আজকে উত্তর দিব। প্লাস হচ্ছে এই ফোনে কি কি স্পেক্স থাকছে সেটা তো অবশ্যই বলবো, এবং এই স্পেক্স গুলো এই প্রাইস রেঞ্জে বেটার কিনা সেই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, লুকস এন্ড বিল্ড কোয়ালিটি দেখে আপনাদের কাছে মনে হতেই পারে যে 2022-এ এসেও আইফোন 8 নিয়ে আমি রিভিউ করছি, বাট সেটা টোটালি রং। আইফোন এসি 3rd জেনারেশন কিংবা আইফোন এসি 3, মেইনলি এই ফোনটার লুকস আইফোন তাদের প্রিভিয়াস জেনারেশনে আইফোন 8 কিংবা আইফোন 7 এর লুকস দিয়ে লঞ্চ করেছে। এই ফোনের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এর চিপসেট। এই চিপসেটে ইউজ করা হয়েছে অ্যাপেল বায়োনিক A15, যেটা আমরা সদ্য লঞ্চ হওয়া আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 13 সিরিজে আমরা দেখতে পেয়েছি। সো সেটা নিয়ে একটু পর বিস্তারিত আলোচনা করছি। তার আগে বলে নেই, এই ফোনটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম বিল্ডের একটি ফোন। প্রিভিয়াসলি যারা আইফোন 8 ইউজ করেছেন তারা হয়তো এই ফোনটা সম্পর্কে ওয়ে বেটার জানতে পারবেন। এই ফোনের বাজে যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর ডিসপ্লে। এই ডিসপ্লেতে 2022 এসে অবশ্যই আমরা এরকম বড় বেজেল আলা একটি ডিসপ্লে আশা করব না, অবশ্যই ফুল ভিউ একটি ডিসপ্লে আশা করি। অবশ্যই আপনারাও আমার সাথে এই বিষয়ে একমত। এই ফোনের থিকনেস করা হচ্ছে 7.3 মিলিমিটারের এবং এর ওয়েট হচ্ছে 144 গ্রাম। সো ফোনটা কিন্তু খুব একটা স্লিম ফোন না, বাট বেশ লাইট ওয়েটের একটি ফোন। যাদের ছোট ফোন ইউজ করতে ভালো লাগে তাদের হয়তো এই ফোনটা বেশ ভালো লাগবে। এই ফোনের পেছনে কিন্তু একটি মাত্র সেন্সর রয়েছে, যেটা হচ্ছে এর মেইন ক্যামেরা। আরেকটি বিষয়, এই ফোনে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়, বাট এর অ্যানিমেশনটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে। এই ফোনের ডিসপ্লে থাকছে 4.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যার পিপিআর ডেনসিটি হচ্ছে 326। এই ফোনের ডিসপ্লে সম্পর্কে যদি বলি, অবশ্যই আপনারা এরকম একটা বাজেট সেগমেন্টে আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লেটা আশা করবেন না, খুবই স্বাভাবিক বিষয়। আরেকটি বিষয়, এই ফোনটা আপনারা অন্যান্য আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লের মতো যদি ভাবেন সেটা অবশ্যই ভুল হবে। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা ওয়ে বেটার, খুব ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই, বাট এর ডিসপ্লেটা বেশ ছোট মনে হচ্ছে আমার কাছে। অবশ্যই আপনারা যারা ফোন ইউজ করেন তারা বড় বড় ডিসপ্লে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকটা। সো এই ডিসপ্লেটা অনেকের কাছে খারাপ লাগবে, বাট অনেকের কাছেই হয়তো ছোট ডিসপ্লেটা ভালো লাগতে পারে। এই ফোনে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। অবশ্যই আমরা 50,000 প্লাস বাজেটের একটি ফোনে হায়ার রিফ্রেশ রেট আশা করি। সো একটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই ফোনটা কিন্তু বাংলাদেশে 52,000 টাকা লঞ্চ হয়েছে। প্রাইস কিছুটা আপ ডাউন করছে, বাট এক্স্যাক্টলি বলতে গেলে 52,000 কিংবা 50,000 প্লাসের মধ্যে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। সো 50,000 প্লাস যে ফোনগুলো আমরা বাজারে দেখতে পাই অর্থাৎ অ্যান্ড্রয়েডে, সেগুলোতে অবশ্যই আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই, প্লাস হচ্ছে হায়ার রিফ্রেশ রেট দেখতে পাই। দুটোর একটাও কিন্তু এই ফোনে নেই। বাট এই ফোনের টাচ রেসপন্স নিয়ে যদি কথা বলি, বেশ ভালো টাচ রেসপন্স পাওয়া গিয়েছে। অ্যান্ড আমরা সবাই জানি যে আইফোনের ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই হয়, সো এটাও তার ব্যতিক্রম ছিল না। এবার আসা যাক এর মেইন টপিক, যেটা হচ্ছে এর প্রসেসর সেকশন। এই ফোনটার অপারেটিং সিস্টেমে থাকছে iOS 15.4, যা 15.4.1 পর্যন্ত আপগ্রেড হবে। এর চিপসেট হিসেবে থাকছে অ্যাপেলের বায়োনিক A15, এর জিপিইউ হিসেবে থাকছে অ্যাপেল জিপিইউ 4 কোর গ্রাফিক্স। সো ভিউয়ার্স, এই ফোন থেকে যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, এই বাজেট সেগমেন্টে অবশ্যই এই ফোনের পারফরমেন্স আপনাদেরকে কাঁপিয়ে দিবে। কারণ হচ্ছে আপনার আইফোন 13 প্রো ম্যাক্স থেকে যে এরকম একটা ভালো পারফরমেন্স পাবেন, এটা থেকে কিন্তু তার খুব একটা কম পাবেন না, অবশ্যই খুব ভালো পারফরমেন্স পাবেন। আপনারা পাবজি হাই রেজলিউশনে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, প্লাস হচ্ছে অন্যান্য যে কোনো গেম বেশ স্মুথলি খেলতে পারবেন। বাট আমি ফার্স্টে থেকে একটু আশ্চর্য হয়েছিলাম যে এরকম একটা ছোট ফোনেও এত ভালো একটা পারফরমেন্স কিভাবে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট বলতে গেলে যে এই বাজেট সেগমেন্টে বেস্ট পারফরমেন্স আপনারা এই ফোন থেকে পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটার হিটিং ইস্যু নিয়ে যদি কথা বলি, এই ফোনটা তেমন একটা হিট হয় না, বলতে গেলে একেবারে নাই বলা যায়। বাট এই ফোনের পারফরমেন্স থেকে আমি আসলেই খুবই খুশি, বেশ ভালো একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এবার যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে সিঙ্গেল ক্যামেরা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। এটাতে ওআইএস এর সাপোর্ট থাকছে। এই ফোন দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন এবং 1080p 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এটাতে কিন্তু স্টেরিও সাউন্ড রেকর্ড থাকছে, অর্থাৎ আপনারা যে সাউন্ডটা রেকর্ড করবেন সেটা বেশ স্মুথলি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা সাউন্ড পাবেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে।
আরেকটা বিষয়, এই ফোনের সাথে আইফোন 13 এর ক্যামেরার কোয়ালিটি একটা কম্পেয়ার করা হয়েছিল, সেটাতে আমি যা জানতে পেরেছি যে এটার কোয়ালিটি বেশ ভালো। অর্থাৎ আপনাদের যদি ক্যামেরা থেকে বেশ হায়ার এক্সপেকটেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা আপনাকে অবশ্যই স্যাটিসফাই করবে। বাট এরকম একটা বাজেটে এসে আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না, কোনো ম্যাক্রো কিংবা ডেপথ সেন্সর পাচ্ছি না, এই বিষয়টা এই ফোনের অবশ্যই খারাপ একটি দিক। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে এই বাজেটে বাজারে অ্যান্ড্রয়েডের জগতে অন্যান্য যে ফোন রয়েছে সেটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু এটার থেকে মাছ বেটারই বলা যায়, কারণ এজ ডিটেকশন প্লাস হচ্ছে শার্পনেস সেই ফোনগুলোতে ওয়ে বেটার রয়েছে। ভিডিও রেকর্ডিং আপনারা বেশ স্মুথলি করতে পারবেন, যেহেতু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের একটা সাপোর্ট থাকছে, সেক্ষেত্রে বেশ স্মুথ একটা ভিডিও আপনারা করতে পারবেন। ভিডিওতে তেমন একটা শেখি ভাব লক্ষ্য করবেন না। ফ্রন্ট আসলে আপনারা পেয়ে যাবেন 7 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps এর রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এটাতে জাইরো ইয়াস এর সাপোর্ট থাকছে। সো ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া গিয়েছে। ইনফ্যাক্ট বলতে গেলে যারা টুকটাক সেলফি তোলেন তাদের জন্য বেশ ভালো হবে। এন্ড আইফোনের ক্যামেরা নিয়ে তেমন একটা মন্তব্য করার কিছু নেই, বেশ ভালো একটা ক্যামেরার পারফরমেন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, 2022-এ এসেও কেন যে আইফোন 2018 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ ইউজ করলো, আমার সেটার কোনো উত্তর জানা নেই। অ্যান্ড এটা 20 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড। অ্যান্ড কোম্পানি দাবি করেছে 30 মিনিটে এই ফোনটা আপনারা 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। অ্যান্ড এটাতে 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। সো বলতে গেলে এই চার্জিং ব্যাকআপটা কতক্ষণ যায়? স্ক্রিন অন টাইম এই ফোন দিয়ে ফার্স্টের দিক থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া গিয়েছিল, যেটা আমাকে অনেকটাই আশ্চর্য করেছে। বাট পরবর্তীতে এটা নেমে এসেছিল 4.5 কিংবা 5 ঘন্টায়। এটা অবশ্যই স্বাভাবিক বিষয়, কারণ 2018 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই খুব একটা ভালো নয়। বাট থ্যাঙ্কস টু বায়োনিক চিপসেট A15, এটার অপটিমাইজেশনটা এতটাই জোস যে এই ফোন দিয়ে আপনারা যতটা এক্সপেকটেশন তার থেকেও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অর্থাৎ যারা গেমিং করেন তারা মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন। বাট অবশ্যই এটা রিজনেবল না, কারণ হচ্ছে এই বাজেটে আমরা অন্যান্য সব ফোনকে 5000 কিংবা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ ইউজ করতে দেখি। বাট এক্ষেত্রে আইফোন অবশ্যই পিছিয়ে থাকবে, কারণ এর ব্যাটারি ব্যাকআপটা বলতে গেলে 2022-এর সাথে একেবারেই মানায় না। সো আপনাদের যাদের একটা লার্জ ব্যাটারি ব্যাকআপের চিন্তা রয়েছে তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে এই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এই ফোনটা কাদের জন্য কিনা ভালো হবে? মেইনলি এই ফোনটা অ্যাপেল বাংলাদেশকে বেস করে বানায় নাই। অবশ্যই কোনো ফোনই তারা বাংলাদেশকে বেস করে বানায় না, কারণ তাদের ফোনগুলো বেশ হায়ার প্রাইসে থাকে। সো ইউএসএ যে সকল কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখতে পারি যে 50,000 টাকা যে বাজেটটা রয়েছে সেটা কিন্তু মিড রেঞ্জ বাজেটের ফোন। সো তাদের জন্য কিন্তু এই ফোনটা অ্যাফোর্ড করা তেমন একটা কঠিন নয়। ইনফ্যাক্ট ইউএসএ কান্ট্রিগুলোতে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা, অর্থাৎ যারা স্কুল কলেজে পড়ে, তারাও কিন্তু অ্যাপেলের ডিভাইস ইউজ করে, যেটা বাংলাদেশে দেখা যায় না। সো আপনারা যারা একটা অ্যাপেলের ডিভাইস এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য মোটামুটি এই ফোনটা ভালোই বলা যায়। অর্থাৎ যারা iPhone 13 Pro Max এর পারফরমেন্সটা এই ফোনের মাধ্যমে একটু এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এই ফোনটা অবশ্যই ভালো হবে। আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো না যে 52,000 টাকায় এই ফোনটা নেওয়ার জন্য অবশ্যই বাজারে ওয়ে বেটার অপশন রয়েছে। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।